আচ্ছা, ভাব বৈঠকীকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এখানে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। তো আসলে এখানে ফরহাদ ভাই আছেন, উনি বলবেন। আর মানে এই যে যত মানে বিস্তৃত তার জীবন এবং তার লড়াই এবং তার ব্যক্তি, সেটা আসলে বলার মতো করে যে যোগ্যতা বা মানে তাকে ধারণ করার মতো করে যে সংগ্রাম আমার থাকার প্রশ্ন ছিল, আমি মনে করি সেটা নেই। তো এগুলো অনেকগুলো ব্যাপার, আমিও কিছু পড়াশোনা করেছি রাজনীতি করতে এসে, বা যেহেতু একটা রাজনীতি করি আমি, সেই রাজনীতি করার জায়গা থেকে, আমার উপলব্ধির জায়গা থেকে হয়তো আমি কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো। এবং এই সময়টাও খুব ব্যাপার আর কি, কারণ বেঁচে ছিলেন 96 বছর বয়স। তো 96 বছর বয়সের মধ্যে তার হচ্ছে কর্মতৎপরতা হচ্ছে 75 বছর বয়স। এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, পাকিস্তান পর্বে সক্রিয় ছিলেন, বাংলাদেশ পর্বেও যে বছর মারা গিয়েছেন নভেম্বরের 17 তারিখে, সে বছরের 16ই মে ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছেন। তো আমার আসলে মানে একটু এলোমেলোও হবে, আমি কিছু যদি একটু সময় আমাকে যা নির্ধারণ করা হয়েছে তার থেকে যদি খানিকটা বেশিও হয় আমি মার্জনা তার জন্য চেয়ে নিচ্ছি। প্রথম যে ব্যাপারটা আমি বলতে চাই যে মৌলানা ভাসানীর ভরকেন্দ্র আসলে কি ছিল, মানে মৌলানা ভাসানী কেন মজলুম জননেতা মৌলানা ভাসানী হয়ে উঠলেন। তো সেই প্রশ্নটাকে যদি আমি দেখতে চাই, তো তার মানে ধর্মীয় যে পরিচয়, সেই ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে উনি মজলুমের মুক্তি চেয়েছেন। উনি কৃষকের মুক্তি চেয়েছেন, কামার কুমার মেথর জেলের এই সমস্ত শ্রমজীবী মানুষের মুক্তি চেয়েছেন, মজলুমের শোষিতের মুক্তি চেয়েছেন। এই যে শোষিতের মুক্তি চাওয়া মাওলানার, এই সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেছেন, বাল্য বয়সে অনাথ হয়েছেন, চ্যাগামিয়ার নাম ছিল, যাত্রা দলে গিয়েছেন, বহু বিস্তৃত, মানে আপনারা যারা আগ্রহী তারা তার বিস্তর তার জীবন। এই তাকে আমরা দেখব এই আসামের যে জলেশ্বরের যে একজন বিখ্যাত সুফি সাধক নাসিরুদ্দিন বগদাদির সংস্পর্শে যেতে। নাসিরুদ্দিন বগদাদির সংস্পর্শে গিয়ে মৌলানা তার একটা বিখ্যাত উক্তি শুনেছিলেন, বলেছিলেন, আপনারা নিশ্চয়ই জানবেন যে ফুক্কা কুল্লে নিজামিন, জগতের সমস্ত শোষণ ঘুরিয়ে দাও। এই যে দীক্ষা পেলেন, দীক্ষা পাওয়ার পর উনি গেলেন দেওবন্দে কিন্তু প্রথাগত যে শিক্ষা সেটা নেননি। কি অদ্ভুত দেখুন, দেওবন্দে এখানে শফি সাহেব, যিনি তেতুল হুজুর নামে পরিচিত, উনিও পড়ে এসছেন। দেওবন্দে মাওলানা ভাসানীও পড়েছেন। দেওবন্দ ইসলামের প্রচারের একটা অন্যতম জায়গা দক্ষিণ এশিয়া এই অঞ্চলের। তো দেওবন্দে এখানে রমেল ভাই বলছিলেন যে সেই সময়ের যারা জাতীয়তাবাদী আন্দোলনের, ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে যারা ছিলেন, যে রুমেলি আন্দোলন বলে, এগুলো আসলে খুব বিস্তৃত বলার সুযোগ নাই, আমি ছুঁয়ে যাব। সেই মাহমুদুল হাসান মাদানী সাহেবদের সংস্পর্শে ছিলেন, খুব প্রথাগত শিক্ষা উনি ওখানে নেননি। তারপর মৌলানাকে আমরা দেখব যে এই মৌলানা স্বদেশী আন্দোলনে যুক্ত হয়ে গেছেন। তারপর বন্যা ত্রাণ কার্যে মৌলানাকে দেখব। তারপর মৌলানাকে দেখব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে মৌলানা গিয়ে স্বরাজ পার্টি করছেন। এই মৌলানা আবার আমরা দেখব এসে সিরাজগঞ্জে বিরাট কৃষক সম্মেলন করে ফেললেন 31-এর পরে গিয়ে। তারপর মৌলানাকে, এটা ব্রিটিশ যে লাইব্রেরি আছে ওখানকার ডকুমেন্টেশনে আছে, সেই সময় ব্রিটিশ গোয়েন্দারা বলছেন যে একজন মৌলানা পাওয়া গেছেন, তরুণ মৌলানা, সে প্রথাগত মৌলানাদের মতো না। কৃষকদের সম্মেলনগুলোতে সে ইসলামী বক্তব্যের থেকেও কৃষকদের উপর, প্রজাদের উপর, যোদ্ধারদের যে জুলুম নির্যাতন তার কথা বেশি বলেন, সে ভয়ঙ্কর। তারপর মৌলানাকে দেখব যে তার আর এই সিরাজগঞ্জে থাকা হচ্ছে না, উনি গেলেন হচ্ছে সেই ঘাগমারি আসামের সেই ভাষাঞ্চলে গিয়ে, সেখানেও সেই কৃষক নিপীড়িত মানুষের দুঃখ দুর্দশা, মানে আমাকে যেটা বেশি ভাবায়, মানে আমিও তো সংগঠন করি, রাজনীতি করি, যে জায়গায় মৌলানা আমাকে বেশি ভাবায় যে এই যে বিরামহীনভাবে, মানে 75 বছর বয়স কম না তো, এই শক্তিটা উনি কই পেলেন। মানে দেখবেন যে তার থেমে নেই মৌলানা। আমি শুরুতেই বললাম যে মারা গেলেন নভেম্বরের 17 নভেম্বর, মে মাসেও একটা উনি লং মার্চ করলেন ফারাক্কা অভিমুখে। এই যে প্রেরণাটা, এই যে ক্লান্তিহীনভাবে লড়ে যাওয়াটা, এইটা হচ্ছে আজকে বুঝতে হবে।
আমরা তো একটুতে অস্থির হয়ে যাই এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে। এখন এই যে জুলাই সনদ নানান কাণ্ড, আমি ঢুকতে চাই না এগুলো ব্যাপার। ওই আবার আমরা শুনবো কী হইলো গণঅভ্যুত্থান কইরা, প্রাণ যাওয়াই তো সার হইল, 90 দেখলাম, 71 দেখলাম, 24 দেখলাম, বলবো কিন্তু আমরাই বলবো। আমরা আমাদের তরুণ অনেক বন্ধু যারা সক্রিয় ছিলেন তাদের মধ্যে হতাশা দেখছি, উগ্র ডানপন্থার উত্থান হচ্ছে, ফেসিবাদ আবার নতুন মোড়কে আসছে। তো আমার কাছে এটা একটা বিষয় যে উনি কেন পারলেন, এই কথাটার আমাদের সন্ধান করতে পারলেই মৌলানার ইসলাম এবং মৌলানার যে গণরাজনীতির যে ধারণা, আমার মনে হয় সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে যে 75 বছর বয়স পর্যন্ত একজন মানুষ কিভাবে লড়তে পারেন, তার প্রেরণাটা কী, তার চাওয়াটা কী, তার আকাঙ্ক্ষাটা কী। সেই আকাঙ্ক্ষার মধ্যে এখানে নানান মোড়ক আছে। কমিউনিস্টরা তাকে বুঝতে পারেনি, সঠিকভাবে বুঝতে পারেনি, এবং তার যারা বিরোধী ছিলেন তাকে আমরা শুনবো যে লুঙ্গি সর্বস্ব মৌলানা। সাম্রাজ্যবাদের বিরোধের প্রশ্নে যদি দুনিয়ার ইতিহাসে কাউকে বলা যায় যে একটা নাম নেওয়া যাবে সাম্রাজ্যবাদ বিরোধীর প্রশ্নে, সেটা মৌলানা ভাসানী। তাকে সেই সময় আমরা বলতে শুনবো ভারতের দালাল। 57 সালে যে মৌলানা ন্যাপ করলেন কেন, আমি ওই আলোচনায় পরে যাব। ন্যাশনাল আওয়ামী পার্টি তাকে বলতে শুনি হচ্ছে নেহরু এইডেড পার্টি। তার জীবদ্দশাই ট্যাগিং, এখনও ট্যাগিং হয় না, ট্যাগিং কিন্তু এখনও আছে। তো মৌলানাকেও ট্যাগিং সহ্য করতে হয়েছে, মুরতাদ হতে হয়েছে। ওনার মতো বিশ্বাসী ধার্মিক কেউ ছিলেন না, মানে সৎভাবে যেটাকে বুঝে, মানে ইসলামকে যে এই মৌলানাকেই দেখবেন যে আবার উনি বলছেন যে হিন্দুর ক্ষুধা, বৌদ্ধের ক্ষুধা, খ্রিস্টানের ক্ষুধা, মুসলমানের ক্ষুধা, সব ক্ষুধা এক। বলছে জালেমের যেমন ধর্ম নাই, শোষিত মজলুমেরও কোনো ধর্ম নাই। বলছে যে শোষক সে দেশি হোক আর বিদেশি হোক, সাদা চামড়ার হোক আর কালো চামড়ার হোক, শোষকেই সব সমান। তারপর উনি কি বলছেন মৌলানা? বলছেন যে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ উজ্জ রাখিয়া যারা দেশ দুনিয়ার জন্য চোখের পানি ফেলেন, তারা আর যাই হোক, তারা ওই যত দরদি মনেই দেখাক, যে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের প্রশ্নকে উজ্জ রাখিয়া দেশ দুনিয়ার জন্য চোখের পানি যতই ফেলেন, আদতে আপনি ওই জুলুমের পক্ষে অবস্থান নিলেন। এ মৌলানার কথা, এগুলো আমার কথা না। মৌলানার রাজনীতি যেভাবে নির্মিত হয়েছে, তো আজকেও কিন্তু এরকম হরেক কথা, হরেক রকম, হরেক মৌলানাকে নিয়ে হরেক ফিরিস্তির মৌলানার পার্টি শুনি। আর 17 নভেম্বরে বাংলাদেশে একটা আমাদের লালদিয়া পানগাঁও টার্মিনাল 17 নভেম্বর 13 দিনে 33 বছরের জন্য বরাদ্দ দিচ্ছে। আমরা মৌলানার ভাসানী নিয়ে চোখের পানি ঝরাবো, অনেক লম্বা লম্বা সেমিনার করব, কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধীদের যে চেতনা মৌলানার, সেটা ধারণ করব না। ওইটা করা তো ঝামেলা। নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়ান শুনব, মৌলানার কবরে গিয়ে ফুল দিব, বিরাট বিরাট সভা হবে, শ্রদ্ধা আয়োজনে শ্রাদ্ধ আয়োজন, নজরুল বলছিলেন, বরং শ্রাদ্ধ আয়োজন হবে শ্রদ্ধার নামে। কিন্তু ভাষা মানে ওই লোকটাকে পাওয়া যাবে না, ওই সংগ্রামটাকে পাওয়া যাবে না। তাহলে সাম্রাজ্যবাদ বিরোধীদের প্রশ্নে মৌলানার এই হাজির এটা একটা। তো আমি যদি এগুলো তো আমি একটু করে বলছি, সময় পেলে আমি আরও আমার ভীষণ মানে আমাকে যদি বলেন আমার মানে ভীষণ একটা আগ্রহের ব্যাপার আর কি মৌলানা ভাসানী, আমি চেষ্টা করি। তো আমি এই যে কথাগুলো বললাম, প্রথমত আমি বলতে চাইলাম যে কথাটা, যে উনি বুঝেছিলেন উনি কার পক্ষে লড়বেন, কার ব্যথা ওনাকে ভাবিয়েছে, সেই তাড়নায় উনি ছুটেছেন। তারপর আপনারা দেখেন যে রাজনীতিটা উনি অনেক দল করেছেন। আমি তো বললাম অনেকগুলো কথা। কি করলেন উনি? কংগ্রেসে ছিলেন, স্বরাজ পার্টিতে ছিলেন, তারপরে উনি গিয়ে মুসলিম লীগে ছিলেন। দেখুন ওনার রাজনীতির প্রশ্নটাও কত পরিষ্কার, সেটা মানুষের পক্ষের অবস্থান। আপনারা নিশ্চয়ই জানেন মৌলানা ভাসানী হচ্ছে আসাম প্রাদেশিক পরিষদের তখন সদস্য, তার পরের ফেজ এটা। আসামের মুখ্যমন্ত্রী ছিলেন সৈয়দ সাদুল্লাহ, উনিও হচ্ছে মুসলিম লীগের, এবং মৌলানা ভাসানী উনি হচ্ছে আসাম মুসলিম লীগের সভাপতি। পার্লামেন্টে বিল উঠছে, বিলটা কি? তখন জমিদারি প্রধান নিয়ম অনুযায়ী ভাগ চাষিরা পাইতো হচ্ছে ওই
অর্ধেক আর জমির মালিক পাইতো অর্ধেক। তো মৌলানা ছিলেন হচ্ছে, মৌলানার মতামত ছিল যে 3 ভাগের 2 ভাগ পাবে হচ্ছে কৃষক আর জমির মালিক পাবে 1 ভাগ। এটা ছিল মৌলানার পজিশন। তো তখন পার্লামেন্টের নিয়ম অনুযায়ী যেটা হয় সেটা হচ্ছে কি, ওই পার্লামেন্টারিয়ান কমিটি যেটা থাকে সেখানে তো দলীয় ফর্ম আর কি, সেখানে পাস হয়। তো মৌলানা সেখানে বিরোধ ছিল, তারপরে বিল পাস হয়েছে। এবার পার্লামেন্টে যখন বিল উত্থাপন করা হয়েছে, মৌলানা তো বিরোধ করছেন ওই বিলের। এবং পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে যারা ছিলেন মানে মুসলিম লীগের, মৌলানার প্রভাবে তারাও বিরোধ করছেন। কংগ্রেস তো তখন বিরোধী দল, কংগ্রেস তো বিরোধ করবেই। এবং কংগ্রেসও যে এই যে 3 ভাগের পক্ষের লোক ছিল তা নয়। ফলে কি দেখা গেল, মানে মুসলিম লীগের সভাপতি মৌলানা ভাসানী, তার মুখ্যমন্ত্রী হচ্ছেন সৈয়দ সাদুল্লাহ, তার মুখ্যমন্ত্রিত্ব চলে গেল। এই হচ্ছে মৌলানা ভাসানীর রাজনীতি। অনেক লম্বা করে বোঝার দরকার নেই, পজিশনটা খুবই পরিষ্কার। উনি মুসলমান, শুধু মুসলমানের মুক্তির কথা ভাবেন নাই। ওনার পাকিস্তান আন্দোলনের যুদ্ধ আসে, সেই পাকিস্তান একটা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ পাকিস্তানের ধারণা। সেই মৌলানাকে আমরা পাকিস্তান পর্বে কী দেখব? 49 সালে মৌলানার মনে হইলেন যে যে মুসলিম লীগটা উনি করেন, সেই লীগটা হচ্ছে কার? জোরদারদের, জমিদারদের। এটা আওয়ামী মানে জনগণের না। তাহলে কি করতে হবে? জনগণের মুসলিম লীগ বানাতে হবে, বানালেন হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। তারপর মৌলানার মনে হইল, আচ্ছা আওয়ামী মুসলিম লীগ তো করলাম, কারণ মুসলিম শব্দটা থাকবে কেন? যেহেতু একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কল্পনা করে, মুসলিম শব্দটা তো থাকলে সেটা হবে না। 54 সালে যুক্তফ্রন্ট ইলেকশনের আগে, এগুলো ইতিহাস, এগুলো আমার একেবারে বানানো কোনো কথা না, এআই মেকিং ভিডিও না, এগুলো আপনারা পাবেন। 53 সালে 49 সালে আওয়ামী লীগ হওয়ার পর আওয়ামী লীগের কোনো কনফারেন্স হয় নাই। প্রথম কেন্দ্রীয় সম্মেলন, আমরা যেটাকে বলি আওয়ামী লীগের সম্মেলন, 13ই নভেম্বর 14ই নভেম্বর 1953 সাল। সোহরাওয়ার্দী সাহেবের সাগরেদ ছিলেন মুজিব। যাক, আমি অত ঘটনায় যাব না। মূল কথা যেটা ছিল যে সোহরাওয়ার্দী সাহেব বললেন যে ইলেকশনের আগে মুসলিম শব্দটা, এখন আমরা অনেক কিছু ভয় পাই না যে উনি ওটা মনে করবেন, উনি ওটা মনে করবেন। দেখুন ভোটের মার্কেট, আবার তো বাংলাদেশে ভোটের মার্কেট আপতিছে। পীরের দরগায় যাওয়া থেকে মাজারগুলো তো সব ভেঙে দিছে, আর ভোট করার আগে ঠিকই যাবে শাহজালালের মাজারে গিয়ে ফুল দিয়ে আসবে এই দলগুলো। তো এই যে দিকটা, সেই দিকটা কি থাকলো আপনার 53 গিয়ে তখন উনি বললেন যে মুসলিম শব্দটা থাকা যাবে না। সোহরাওয়ার্দীর সাথে একরকম বিরোধ করলেন, সোহরাওয়ার্দী বললেন যে ইলেকশনের আগে মুসলিম শব্দটা দিলে মুসলমানরা ভোট দিবেন না। কিন্তু মৌলানার 54 যুক্তফ্রন্টে ইলেকশনের সেই ফলাফল আপনারা জানেন, তার নেতৃত্ব। যাক, আমি বলছি যে এই যে অসাম্প্রদায়িক মৌলানা, সেই অসাম্প্রদায়িক মৌলানাকে আমরা এই পর্বে পাবো। তারপর 57 সালে তখন দেখুন নিজের গড়া আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে আমরা দেখলাম 57 সালে যখন কাকবাড়িতে সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনের সময় আমরা দেখলাম যে কি ওখানে সাম্রাজ্যবাদের প্রশ্নে নীতি কী হবে। সোহরাওয়ার্দী সাহেব হচ্ছে তখন প্রধানমন্ত্রী হয়ে গেছেন। সোহরাওয়ার্দী সাহেব বললেন যে পাকিস্তানের উনি যেহেতু প্রধানমন্ত্রী হয়েছেন, স্বায়ত্তশাসনের প্রশ্নে তো যুক্তফ্রন্ট ক্ষমতায় গিয়েছিল, বলছে যে 98% স্বায়ত্তশাসন হয়ে গেছেন। এবং 54 সালে সিয়াটোতে স্বাক্ষর করে পাকিস্তান, 55 সালে সেন্টো বা বাগদাদ প্যাক্ট। এগুলো হচ্ছে সাম্রাজ্যবাদের সাথে আপোষ রীতি, দুটা প্যাক্ট। মৌলানার স্পষ্ট অবস্থান যে এই দুটা ইতে স্বাক্ষর করা যাবে না। উনি আওয়ামী লীগ ছাড়লেন। তো আমি যে কথাটা বলতে চাই, এই যে কালপর্বগুলো আমি এইভাবে মৌলানাকে যদি খুঁজতে গিয়ে দেখি, দেখুন এখানে একটা অদ্ভুত ব্যাপার এখানে একটু আগে এলো যে আওয়ামী লীগের জন্য মৌলানা অস্বস্তির, কিন্তু যারা অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশের কথা বলছি, সেটা যে দলই বলি, বা যারা একটা জুলাই সনদ করলেন, তার জন্য কেন মৌলানা অস্বস্তির হবে, এই কথাটাও আমি একটা পয়েন্ট আপনাদেরকে ছোট করে বলতে চাই। দেখুন আওয়ামী লীগ কী করেছে। আওয়ামী লীগ যদি আমি সেই 52 থেকে 69 পর্যন্ত বলি, 57 সালে তো উনি ওয়ালাইকুম আসসালাম বললেন, মানে স্বায়ত্তশাসন থেকে স্বাধিকারের আন্দোলন, তারপরে এসে 69-এর গণ অভ্যুত্থান, তার পরিক্রমায় তো 70-এর উনি 30 নভেম্বর ওনার নামে একটা প্রচারপত্র হলো। 23 নভেম্বর বললেন হচ্ছে এই পল্টন, 1970 সালের 23 নভেম্বর পল্টনের সমাবেশে উনি বক্তৃতা করলে বললেন যে স্বাধীন পূর্ব পাকিস্তানে জিন্দাবাদ। আজ 23 তারিখের একটা বক্তৃতা, আর 30 তারিখ ওনার নামে একটা লিফলেট সার্কুলেট হলো।
যে স্বাধীন পূর্ব পাকিস্তান গঠনের লড়াই, মুক্তির সংগ্রাম আপনারা জোরদার করুন। তাহলে আমি বলছি যে দেখুন, এই কাল পর্বে যে লড়াইটা তার, তাহলে আমাদের এখানটার এই লড়াইয়ের মানে প্রধান মানুষকে, সেটা হচ্ছে মাওলানা ভাসানী। এখানে মুজিব ছিল না, মুজিব 66-র 6 দফার একটা পার্ট ছিলেন, 69-এ গ্রেপ্তার হয়েছেন। তারপর আমি এগুলো নিয়ে বিতর্কে যেতে চাই না। তাহলে এই যে আওয়ামী লীগ যেটা করলেন, পুরোটাকে মুজিব কেন্দ্রিক করতে গিয়ে মাওলানা ভাসানীকে খারিজ করলেন, আর এবার জুলাই সনদ যেটা রচিত হলো সেখানেও দেখবেন ভাসানীর নাম নাই। সেখানে যেটা করা হলো খুবই সচতুরভাবে, যে কি করা হলো, আমাদের ইতিহাসের ভর কেন্দ্রটাকে বানানো হলো 47, এবং এই 47কে ভর কেন্দ্র বানাতে গিয়ে আমরা কি করলাম, 47 থেকে 71 পর্যন্ত যে ইতিহাস, 52-এর ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্ট, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, এগুলো তো মিসিং। ফলে আমরা এই দেখেন দুটো, একটা হচ্ছে আমাদের এবং এগুলো ইতিহাসের কি অপআলাপ। আমি বলছি যে ইতিহাস এইভাবে তো রচিতও হবে না, রক্ষাও হবে না, মানুষের সংগ্রামে ইতিহাসকে টিকিয়ে রাখবে। তাহলে দেখুন, এই জায়গা থেকে দেখুন যে বলা হলো যে পাকিস্তান হচ্ছে আমাদের আসল হচ্ছে স্বাধীন কি বলে মুক্তির আন্দোলন, আর হচ্ছে তার ধারাবাহিকতায় হচ্ছে 71কে যেভাবে আনা হলো, ফলে এই মানে পূর্ব পাকিস্তানের সেই সময় পশ্চিম পাকিস্তানের যে প্রায় ঔপনিবেশিক যে শোষণ, শাসন, নিপীড়ন, জুলুম, সেই কালপর্বটায় হারিয়ে গেল। তো আমি এই দিক থেকে আমার বক্তব্যের শেষে আমি যে কথাগুলো একটু বলতে চাই, যে দেখুন 71 পরবর্তী সময়ে তো আমি সেই কি বললাম, ফারাক্কা লং মার্চের কথা বললাম, আমি বললাম মৌলানার একটা খুব ঐতিহাসিক উক্তির কথা বললাম, যে মৌলানা বলেছিলেন কি, ওই 71 সালে স্বাধীনতার পর যে এখানে আপনারা জানেন ভারতের যুক্ততা, ভারতের যে আধিপত্যবাদী আচরণ, যেটা আমরা 24-এর জুলাই অভ্যুত্থান পর্যন্ত দেখেছি, সেই জায়গায় আমরা কি দেখলাম যে মৌলানা বললেন যে আমরা পিন্ডির গোলামির জিনজির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। তাহলে সেই মৌলানাকে যদি আমি আজকে 24-এ যদি মৌলানাকে বলি, সেই মৌলানা যদি হাজির থাকতেন, মৌলানা তখন কি বলতেন, যে আমরা 24-এর জুলাই গণ অভ্যুত্থানের পর দিল্লির আধিপত্যটাকে তো রুখে দিয়েছি, সেটা কি আমি রাশিয়া, চীন বা মার্কিন আধিপত্যের কাছে দাসত্ব করার জন্য? তার জন্য তো দেই নাই। তো ফলে মৌলানা আমাদের সামনে নানান রূপে হাজির হবেন, আমরা অসাম্প্রদায়িকতা পাবো মৌলানার মধ্যে। তারপরে এই মৌলানা কেন সমাজতন্ত্রের পক্ষে গেলেন, সেটা আমার শেষ কথা। সমাজতন্ত্রের পক্ষে এই মৌলানা গেলেন এই কারণেই, দেখলেন যে মজলুমের যে মুক্তির কথা উনি ভাবেন, মানুষের যে মুক্তির কথা ভাবেন, সেই মজলুমের মুক্তি একমাত্র সমাজতন্ত্রই দিয়েছে, সেই মর্যাদা একমাত্র সমাজতন্ত্রই দিয়েছে। তো ফলে আমরা মৌলানাকে দেখব হচ্ছে সমাজতন্ত্রের সমর্থক হিসাবে। মৌলানা চীন থেকে এসছেন, বাংলাদেশে ঘুরে এসছেন, সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করেছেন যে আপনি কি চান, বলছেন যে আমি চীনের কৃষকের মতো, যে হাসি যে মুখ দেখেছে আমি চীনের কৃষকের, সমাজতান্ত্রিক চীন তখন, যে সেই রকম বাংলার কৃষকের মুখে আমি হাসি দেখতে পাই। তাহলে এই যে দিকটা মৌলানা ভাসানীর, যে একটা হচ্ছে তার শ্রমিক, মেহনতি, মজলুমের পক্ষে সেটা অবস্থান, সেটা ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গর ঊর্ধ্বে, আরেকটা হচ্ছে সে শত্রুরূপে এখানটায় পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, সামন্তবাদকে উনি চিহ্নিত করতে পেরেছিলেন। ফলে মৌলানাকে বুঝতে হলে তার মিত্র কারা, উনি কার পক্ষে লড়েছেন আর কার বিরুদ্ধে লড়েছেন, সেই প্রশ্নটা অতি জরুরি। আমি একটু সময় হয়তো বা বেশি নিলাম, আমাকে এই আলোচনায় সুযোগ করে দেওয়ার জন্য আমি বৈঠকিকে পুনর্বার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।